নমস্কার। চিনতে পারছেন গলাটা? ভুলে যাননি তো আমাকে? প্রতি রবিবার সকলের সঙ্গে হাতে হাত ধরে আপনাদের জন্য একটা করে গল্প তৈরি করার অভ্যাস হয়ে গিয়েছিল। আর সেই অভ্যাসটা যে কতটা নেশাগ্রস্ত করে তুলেছে সেটা এই 2 সপ্তাহে বুঝলাম। বিশ্বাস করুন, আপনাদের খুব মিস করেছি দিনগুলো। আপনাদের কাছে ফিরে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আবার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের গল্প শোনাতে। আপনাদের কাছে কৃতজ্ঞতার অন্ত নেই আমার। আপনাদের জানানো প্রতিটা শুভেচ্ছা বার্তা আমার পাথেয় হয়ে থেকেছে এতদিন। তাহলে এবার আজকের গল্পে আসি। মায়াকাননের পর আমাদের এই সপ্তাহের নিবেদনে আপনাদের জন্য রইল প্রফেসর সোমের আরও একটি কাহিনী, নৈশ প্রহরী। গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন পাবলিকেশন থেকে প্রকাশিত প্রফেসর সোম বইটি থেকে। এছাড়াও লেখক কৌশিক সামন্ত লিখেছেন মেলানকলির রাত ও ব্লু চেয়ার নামের আরও 2টি একক বই। বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে সদ্য প্রকাশিত অলৌকিক সংকলন ব্লু চেয়ারের লিঙ্ক রইল আমাদের ডেসক্রিপশন বক্সে। সংগ্রহ করতে অবশ্যই ভুলবেন না। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, নৈশ প্রহরী। ইস, আজ অনেকটাই দেরি হয়ে গেল। অন্তত খুলি পাহাড়ের ধার ঘেঁষে নামতে থাকা লাল সূর্যটা তারই জানান দিচ্ছে রাতের অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। পশমের কোটের ছেঁড়া অংশগুলো দিয়ে ঢুকতে থাকা ঝোড়ো হিমেল হাওয়া গ্যাব্রিয়েলের শরীরে ধারালো আঁচড় কাটছিল। কিন্তু কিছু করার নেই গ্যাব্রিয়েলের। শরীর ঢাকতে এই পশমের ওভারকোট মিলেছে, এটাই তার ভাগ্য। মা তো জন্ম দিয়েই মরে গেছে, আর ভবঘুরে বাপ সারাদিন বনে বাদারে কোথায় ঘুরে বেড়ায়, কবে 9 মাসে 6 মাসে বাড়ি ফেরে, বা আদৌ বেঁচে আছেন কিনা সে পরম পিতাই জানেন। মামার বাড়ির লোকেরা মা বড়া গ্যাব্রিয়েলকে দয়া করে ঠাঁই দিয়েছিলেন, তাই এই হিমপুরিতে 2টো খেয়ে পড়ে সে এখনো বেঁচে আছে। অবশ্য গ্যাব্রিয়েল বয়সে ছোট হলেও মাথায় নয়। সে রীতিমতো গত দিয়ে খেটে মামার অনুগ্রহের বোঝা ফিরিয়ে দেয়। তার সারাদিনের কাজ বলতে মামার বাড়ির ভেড়াগুলোকে রক্ষণাবেক্ষণ করা। সকাল হতেই 2টো রুটির ঢেলা, 1 বোতল জল বেঁধে সে বেরিয়ে পড়ে 1 পাল ভেড়া নিয়ে। তাদের সারাদিন পাহাড়ের ঢাল বেয়ে ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে দাইয়ে সে বাড়ি ফিরে আসে। এ কাজে বিন্দুমাত্র ক্লান্তি নেই তার। বরং গ্রামের অন্যান্য বাচ্চারা যখন মুখ নিচু করে ধীর পায়ে স্কুলে যায়, সে তখন উদ্দাম গতিতে ছুট লাগায় ভেড়ার পালের পিছনে। বাকিরা যখন বইয়ের ফাঁকে সারা দিনটা কাটিয়ে ফেলে, সে তখন এ পাহাড় সে পাহাড়ে ঘোরে। কত অজানা জঙ্গল, কত অজানা দৃশ্য, সদ্য তুষারপাতে রোম, সবটাই ও মেখে নেয় নিজের শরীরে। এই পাহাড়, জঙ্গল, নির্জন প্রান্তর সবটাই বড্ড চেনা তার, স্রেফ ওই খুলি পাহাড়টা ছাড়া। খুলি পাহাড়ের প্রসঙ্গ ফিরতেই চিন্তার জাল ছিন্ন হয় গ্যাব্রিয়েলের। গ্রামের সবাই তাকে পই পই করে বারণ করে খুলি পাহাড়ের এদিকে আসতে। সন্ধে তো দূরে থাক, অতি বড় সাহসীও দিনের বেলাতেও এ পথ মারায় না। কত রহস্য, কত গল্প, কত আতঙ্ক যে ঘিরে আছে এই জায়গাটাকে জুড়ে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু গ্যাব্রিয়েল কি করবে? খুলি পাহাড় পেরিয়ে গেলেই অদ্ভুত একটা জগৎ এসে হাজির হয় তার সামনে। সেখানে ঝর্ণার জলে রামধনু খেলে যায়, পাখিটাকে তার হারানো শৈশব কথা বলে, নাম না জানা ফুলের মধুতে মায়ের দুধের মিষ্টতা পায় সে। না, কিন্তু আজ সত্যিই সে বড় দেরি করে ফেলেছে। নিভতে থাকা সূর্যের সঙ্গে গ্যাব্রিয়েলের বুকের সাহসটাও ক্রমশ নিভে যাচ্ছে যেন।
কিন্তু কিছু করার নেই। বাড়ি ফেরার রাস্তা ধরতে গেলে সেই খুলি পাহাড়কে অতিক্রম করতেই হবে। যা হয় হোক, পরম পিতার নাম নিয়ে বিশৃঙ্খল ভেড়ার পালকে একত্রিত করতে থাকে গ্যাব্রিয়েল। ভেড়াগুলো অন্য দিনের তুলনায় বড্ড অস্থির যেন। ওরা কি কিছু টের পেয়েছে? ভেড়াগুলোকে দ্রুত পায়ে তাড়িয়ে নিয়ে যেতে থাকে গ্যাব্রিয়েল। তাড়াহুড়োর মাঝে সে খেয়ালও করে না দূর থেকে একজোড়া হিম শীতল চোখ তাকিয়ে আছে তার দিকে, নিষ্পলক, সবুজ। যাক বাবা, এ যাত্রায় সে বেঁচে গেছে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানায় গ্যাব্রিয়েল। খুলি পাহাড়ের যাত্রাপথ সে প্রায় অতিক্রম করেই ফেলেছে। সামনের ঢালটা নেমে গেলেই ব্যাস, আর কোনো ভয় নেই। বোতলটা বের করে ঢকঢক করে একটানা জল খায় সে। উফ, কি ভয়ই না পেয়েছিল। হঠাৎ করে একটা চাপা ক্রুদ্ধ গর্জন কানে আসে গ্যাব্রিয়েলের। একটা বিশ্রী গন্ধে ভরে যায় চারপাশটা। গলায় জল আটকে যায় গ্যাব্রিয়েলের। তার গায়ের লোম খাড়া হয়ে ওঠে আতঙ্কে। এই পাহাড় উপত্যকার প্রত্যেকটা মানুষ এই গন্ধ, এই গর্জন চেনে। ভেড়ার পালে চিৎকার পড়ে যায়, এদিক সেদিক ছুটতে থাকে তারা। হতভম্ব গ্যাব্রিয়েল বুঝতে পারে না সে কি করবে, কি করেই বা উদ্ধার পাবে এই বিভীষিকার হাত থেকে। হাতের দুর্বল লাঠিটাকে শক্ত করে সামনের দিকে বাগিয়ে ধরে গ্যাব্রিয়েল। আজ পরম পিতাই তার ভরসা। একটু একটু করে স্পষ্ট হতে থাকে তাদের চেহারা। গ্যাব্রিয়েলের চোখে ধরা পড়ে আগুনে ঘৃণা ভরা চোখের ঝাঁক। তাদের চোয়ালের পাশ দিয়ে ঝরে পড়ছে আদিম ক্ষুধা। গলা থেকে বেরিয়ে আসছে চাপা গর্জন। এক পাল পাহাড়ি বুনো নেকড়ে। নিশ্চিত মৃত্যুর জন্য নিজেকে তৈরি করে গ্যাব্রিয়েল। আর তখনই ঝড়ের মতো কি যেন একটা ছুটে আসে তার দিকে। প্রাচীর হয়ে দাঁড়ায় সে, গ্যাব্রিয়েল আর সেই নেকড়ের পালের মাঝখানে। একটা ধবধবে সাদা নেকড়ে, সাধারণের তুলনায় বিশাল তার শরীর। খুলি পাহাড় কাঁপানো বিকট শব্দে সে হুঙ্কার দেয় নেকড়ের পালের দিকে। তারপর সবুজ চোখে গ্যাব্রিয়েলের দিকে ফিরে তাকায় একবার, কিন্তু সে চোখে ঘৃণা নেই, নেই ক্ষুধা, আছে ভালোবাসা আর কৃতজ্ঞতা। বড্ড চেনা লাগে সবুজ চোখ দুটো। অনেকদিন ধরে সে তাদের দেখে আসছে, কিন্তু কোথায় কিছুতেই মনে করতে পারে না গ্যাব্রিয়েল। নেকড়ের পাল পিছু হটে না। মাত্র একজনের ভয়ে সামনের এমন লোভনীয় খাদ্যবস্তু ছেড়ে পিছু হটবে কেন তারা? মুহূর্তের মধ্যে একটা খণ্ড যুদ্ধ বেঁধে যায়। সাদা নেকড়েটা ঝাঁপিয়ে পড়ে নেকড়ের পালের ওপর। যদিও সে বিশাল শরীরের অধিকারী, তবু রক্ত লোলুপ নেকড়েদের সংখ্যাটা নেহাত কম না। গ্যাব্রিয়েলের মনে হয় সে যেন আলো আর অন্ধকারের আদিম যুদ্ধের মাঝে আটকা পড়েছে। আঁচড়, কামড়, রক্তপাত, গর্জন, ঘটনার ঘনঘটায় গ্যাব্রিয়েল যেন পাথর হয়ে যায়। নিজের সবটুকু শক্তি জড়ো করে এই মুহূর্তেই যে এই প্রান্তর ছেড়ে পালিয়ে যাওয়া উচিত, এ কথা সে ভাবে না। হঠাৎই সাদা নেকড়ের অভেদ্য রক্ষণীভেদ করে সেই নেকড়ের পাল থেকে একটা নেকড়ে কিভাবে যেন এগিয়ে আসে গ্যাব্রিয়েলের দিকে। হাতের সরু লাঠি গাছাকে শক্ত করে বাগিয়ে ধরে গ্যাব্রিয়েল সেই রক্তরলুপ প্রাণীটার দিকে এগিয়ে যায়। কিন্তু গ্যাব্রিয়েল যে নেকড়েটার তুলনায় বড়ই দুর্বল। নিমেষে নেকড়েটা বুকের ওপর চেপে বসে গ্যাব্রিয়েলের। নিজের ছোট হাত দুটো দিয়ে সে সাধ্য মতো চেষ্টা করে প্রাণীটার ধারালো দাঁতের হাত থেকে নিজেকে বাঁচাতে। পুঁতি গন্ধ নিঃশ্বাসে জ্বলে যেতে থাকে গ্যাব্রিয়েলের শরীর, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ করে
নেগড়েটা গ্যাব্রিয়েলের গলায় কামড় বসিয়ে দেয়। আর তো চিৎকার করে ওঠে গ্যাব্রিয়েল। বেরিয়ে আসে রক্তের স্রোত, যা ভিজিয়ে দেয় তার শরীর। একটু একটু করে যেন শরীর অবশ হয়ে আসে গ্যাব্রিয়েলের। ও বুঝতে পারে চিরতরে ঘুমিয়ে পড়তে চলেছে ও। তবু আধবোঝা চোখে ও দেখতে পায় একটা সাদা ঝড় যেন ছুটে আসছে তার দিকে। সেই সাদা নেকড়েটা, তার সারা শরীরে আঁচড়, কামড়, রক্ত, যুদ্ধ জয়ের চিহ্ন। খুনে নেকড়েদের দল পিছু হটেছে। এক ধাক্কা এসে গ্যাব্রিয়েলের বুকে বসে থাকা নেকড়েটাকে দূরে ছিটকে ফেলে দেয়। তারপরে কামড়ে ধরে গ্যাব্রিয়েলের কবজি। যন্ত্রণায় আবার চিৎকার করে উঠতে গিয়েও থমকে যায় গ্যাব্রিয়েল। সে দেখে নেকড়েটার চোখে জল। সে যেন কাঁদছে, কিছু একটা বলতে চাইছে তাকে। ঘুমের কোলে ঢলে পড়ার আগে সবুজ চোখ দুটো চিনতে পারে গ্যাব্রিয়েল। এ চোখ দুটো সে চেনে, খুব ছোট থেকেই চেনে। এ চোখ তার ভবঘুরে বাপের। বছর 40 পরের এক তুষারাবৃত সন্ধ্যা। এই কাজটা কি ঠিক হলো স্যার? কোন কাজটা? এই যে এই নির্জন প্রান্তরে এইভাবে একা একা এত বড় ঝুঁকি নেওয়া। এত দিন ধরে আমার সাথে থেকেও তোমার ভয়টা আজও কাটলো না জোনাথন? তা নয় স্যার, আজও সাহসের আমার কোনো অভাব নেই। আপনি জান চান, হাসতে হাসতে দিয়ে দেবো। কিন্তু যেটা কানাঘুষো শোনা যায়, তার সাথে তো গুলি বন্দুকে যুদ্ধ করা চলে না। অত ভেবো না জোনাথন, পরম পিতার নাম নাও আর এগিয়ে চলো, কিচ্ছু হবে না। আর তাছাড়া বেশি দেরি করলে লুসিকে আমাদের হারাতে হতো। বেশি সময় আমাদের হাতে নেই। সেটা জানি স্যার, কিন্তু তবুও যা রটে তার কিছু তো বটে। জোনাথন, বাজে কথায় সময় নষ্ট করো না। আর যদি সে আসেও, জেনে রেখো এই সেরিফ ম্যাকবুল কাউকে ডরায় না। স্বয়ং শয়তান সামনে এলেও তার আজ উদ্ধার নেই এই বন্দুকের রেঞ্জ থেকে। চাঁদের দিকে তাকালে নেশা হয়ে যায়। বরফের পুরু চাদর যেন স্বচ্ছ আয়না বলে মনে হয়। এর মধ্যে দিয়েই একটা ঘোড়ার গাড়ি এগিয়ে চলেছে কোনো এক অজানা গন্তব্যে। টিমটিমে লণ্ঠনের আলোয় বোঝা যায় গাড়ির পেছনে 2 অশ্বারোহী এগিয়ে চলেছে ধীর গতিতে। পোশাক আশাক দেখে তাদের বেশ সম্ভ্রান্ত বংশীয় বলেই মনে হয়। তবে তাদের দুজনের কাঁধেই দেখা যায় 2 চকচকে বন্দুক। চাঁদের আলো ঠিক রচ্ছে বন্দুকগুলো থেকে। গাড়ির ভেতর রয়েছে একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা বোধহয় অসুস্থ, ছেলেটার কোলে মাথা রেখে শুয়ে। গাড়ির সামনে বসে থাকা প্রাজ্ঞ কোচওয়ানের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে অনবরত চেষ্টা করে চলেছে ঘোড়াগুলোকে আরো গতিশীল করে তুলতে, কিন্তু তার চেষ্টাই সার। শীতের প্রবল কামড় বুঝি আজ ঘোড়াদের শ্লথ করে ফেলেছে। হঠাৎ একটা বিশ্রী গন্ধে চারপাশটা ভরে যায়। দুর্যোগের কালো মেঘ এসে ঢেকে দেয় চাঁদখানা। ঘোড়াগুলো দাঁড়িয়ে পড়ে। কোচওয়ানের শত চাবুকের আঘাতও তাদের আর নাড়াতে পারে না। অনাগত বিপদের আভাস যেন তাদের স্থবির করে দিয়েছে। আসন্ন বিপদের আশঙ্কায় প্রাজ্ঞ কোচওয়ান বুকে আঙুল দিয়ে ক্রস আঁকে। 2 অশ্বারোহী বন্দুক নিয়ে তৈরি। দূরে দেখা যায় একটা বিশাল কালো পাশব ছায়া। ওত পেতে দাঁড়িয়ে আছে সে মূর্তিমান মৃত্যু হয়ে। তার ঝকঝকে দাঁতের শাড়ি আর চোয়ালের ধার বেয়ে নামতে থাকা কষ বুঝিয়ে দিচ্ছে সামনের মানুষদের সে কি চোখে দেখছে। তবে নিকষ কালো শরীরের মাঝেও স্পষ্ট হয়ে উঠেছে একজোড়া সবুজ চোখ।
আচ্ছা কৌশিক, লাইকানথ্রপি সম্বন্ধে তোমার কি ধারণা? আজ্ঞে, শনিবার সকাল সকাল পৌঁছে গেছি প্রফেসর সোমের বাড়ি, ফ্রম প্রাতরাশ টু লাঞ্চ, আর সঙ্গে একটা জমিয়ে গল্প। সচরাচর আমার এই রুটিনের কোনো ছেদ পড়ে না, আজও পড়েনি। প্রফেসরের ওয়ান্ডার কুক প্রহ্লাদের হাতের তৈরি গাওয়া ঘিয়ের লুচিতে সবে কামড় দিয়েছি, আর অমনি প্রফেসরের বিকটা প্রশ্নবান। অবশ্যই ওনার এই বদ অভ্যাসটা নতুন নয়। আগে আমার ঠিক জানা নেই তো, মানে আপনি আলোকপাত করুন। আমি আমতা আমতা করে আবার প্রশ্ন করলাম। ওয়্যারউলফ, নেকড়ে মানুষ, লাইকান, এমন অনেক নাম আছে বটে, তবে এক কথায় এ হলো মানুষ থেকে নেকড়েতে শিফট করা নিয়ে মানুষের মনের ব্যাধি। এই প্রক্রিয়াটা মেটামরফোসিস না মেটাফর, সেটা নিয়ে আজও লোকের মনে দ্বিধা রয়েছে। সেরকম কিছু ধারণা নেই, তবে গল্পের বই আর টয়লেট সিনেমার চক্করে যেটুকু আইডিয়া হয়েছে, তবু বেশ উপকারী এন্টিটি বলেই মনে হয়। উপকারী? ইতিহাস কিন্তু অন্য কথাই বলে কৌশিক। কীরকম প্রফেসর? আমি প্রশ্ন করলাম। এই উলফম্যান বা লাইকেনথ্রপি এসব কিংবদন্তির সূচনা মধ্যযুগেরও আগে, তবে ইউরোপীয় লোককথায় এর আবির্ভাব হলেও মধ্যযুগে এটা অন্যরকম একটা চেহারা পায়। কলোনাইজেশনের সঙ্গে তাল মিলিয়ে দাবানলের মতো এই ধারণাটা অনেকটা উইচ হান্টের অনুষঙ্গ হিসেবেই ছড়িয়ে পড়ে। কোনো ঐতিহাসিক রেফারেন্স? 1859 সালের রেকর্ডে পিটার স্ট্যাম্প নামে একজনের কথা পাওয়া যায়। সে ছিল এক ধনী জার্মান কৃষক। ইতিহাসের অন্যতম বিখ্যাত ওয়্যারউলফ ট্রায়াল ছিল ওটা। পিটারকে যখন শাস্তি দেওয়া হয় তখন তার নামে অভিযোগ ছিল 14টা শিশুকে খুন করার, যাদের হৃৎপিণ্ড উপড়ে নেওয়া হয়েছিল। সেই হতভাগ্যদের মধ্যে একটি আবার তার নিজের সন্তান। দুজন প্রেগনেন্ট মহিলার শরীর থেকে ভ্রূণ ছিঁড়ে নেওয়ার কথা উঠেছিল তার বিরুদ্ধে। এছাড়া ছিল অগুন্তি জ্যান্ত ছাগল, ভেড়া, গরুর রক্ত মাংস ছিঁড়ে খাওয়ার অভিযোগ। কিন্তু অভিযোগ প্রমাণ হলো কিভাবে? মানে অধিকাংশ ক্ষেত্রেই তো দেখা যায় গ্রামবাসীদের কুসংস্কারের বলি হতে হয় কোনো নিরপরাধ মানুষকে। সত্য মিথ্যা তো পরম পিতা জানেন। ইতিহাস বলে ট্রায়ালের সময় পিটারের একটা হাত কাটা ছিল। আগের রাতে নাকি গ্রামবাসীদের হাতে নেকড়ের একটি থাবা কাটা পড়ে। সেই সূত্রেই ধরা পড়ে পিটার। পিটার স্ট্যাম্প পরে এ কথাও বলেছিল যে সে ছোট থেকেই শয়তানের উপাসক। শয়তানি নাকি খুশি হয়ে তাকে নেকড়ে হওয়ার শক্তি দিয়েছিল। সে আরও মারাত্মক একটা কথা বলেছিল। কি? পিটার স্ট্যাম্পের সাথে ওর মেয়েকেও শাস্তি দেওয়া হয়। কেন? মেয়ের সঙ্গে তার নাকি অজাচারের সম্পর্ক ছিল। মরার আগে পিটার স্বীকার করে বা বলে স্বয়ং শয়তান নাকি এক সাকিউবাসকে তার নিজের মেয়ে করে পাঠিয়েছিল, তার কাছে সন্তুষ্ট হয়ে উপহার দিয়েছিল আর কি। আর বাপ মেয়ের অস্বাভাবিক যৌন সম্পর্কের পরিণতিই ছিল মৃত্যু। বুঝলাম। তা প্রিলিউড তো কমপ্লিট। এবার নিশ্চয়ই আপনার নিজের জীবনের একটা ঘটনা তুলে ধরবেন স্যার। বলবো বলবো, আগে প্রহ্লাদ চা নিয়ে আসুক। আমি মুচকি হাসলাম। ধুমায়িত চা এসে উপস্থিত হলো। তখন আমি সেন্ট অ্যান্ড্রুজে মেটাফিজিক্সের প্রফেসর হিসেবে কাজ করছি। হঠাৎ একদিন চার্চ থেকে খবর এলো কয়েকজন নাকি আমার সঙ্গে দেখা করতে চান। সমস্যাটা কিঞ্চিত অদ্ভুত। ওদের বরফ ঢাকা গ্রামে নাকি বহুকাল ধরেই এক উপকারী নেকড়ে মানবের বাস। যুগ যুগ ধরে নাকি সে পাহাড়ি রক্তলোলুপ নেকড়ে, যাযাবর তুষারদস্যু ইত্যাদির হাত থেকে গ্রামকে বাঁচিয়ে চলেছে। এরকম বেশ চলছিল। গ্রামবাসীরাও তাই আর এ নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে সে নাকি এক তুষার রাতে ওই গ্রামেরই শেরিফের ছেলের গাড়িতে আক্রমণ করে।
শেরিফের ছেলে এবং সহকারী প্রাণ হারায় সে যাত্রায়। শুধু শেরিফ কপাল জোরে বেঁচে যায়। এখন আমাকে ওই অপকারী ওয়্যারউলফকে নিকেশ করতে হবে। প্রিয় রুদ্র, তুমি আমাকে চিনবে না, কিন্তু তোমার কাজ সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। একটা অত্যন্ত বড় বিপদে পড়ে বাধ্য হয়ে তোমার শরণাপন্ন হতে হচ্ছে। শারীরিক অসুস্থতা হেতু আমার নিজের পক্ষে উপস্থিত হওয়া সম্ভব হলো না, তাই শেরিফ ম্যাকবুল আর আমার অনুচর হেস্টিংসকে পাঠাচ্ছি। ওনাদের কাছ থেকে সবটা শুনতে পাবে তুমি। তোমার বুদ্ধি, সাহস আর সিদ্ধান্তের উপর আমার পূর্ণ ভরসা আছে, তাই পুরোটা তোমার উপরেই ছেড়ে দিলাম। পরম পিতা তোমার মঙ্গল করুন। ইতি ফাদার জি হেনরি। ভারী অদ্ভুত আর সংক্ষিপ্ত তো চিঠিটা, ভাবলেন প্রফেসর সোম। সামনে বসে থাকা কৃষ্ণাঙ্গ যাজকটি এবার বলে উঠল, গুড মর্নিং মিস্টার সোম। আমার নাম জন হেস্টিং। আমি ফাদার হেনরির অধীনে কাজ করি। আর আলাপ করিয়ে দিই, ইনি আমাদের গ্রামের শরীফ মিস্টার ম্যাকবুল হ্যারিস। ফাদার হেনরি এই চিঠি দিয়ে আপনার কাছে আসতে বলেছিলেন মিস্টার সোম। পাশে বসে থাকা সাহেবটিকে দেখিয়ে বললেন হেস্টিংস, সুপ্রভাত। হ্যাঁ, ফাদার হেনরির চিঠিটা তো পড়লাম, কিন্তু বিশেষ কিছু বুঝতে পারলাম না। আপনাদেরই ব্যাখ্যা করতে হবে ঘটনাটা। আমি বলছি। বলে উঠলেন শেরিফ ম্যাকবুল। ভদ্রলোকের গলায় বেশ একটা আভিজাত্যের অহং টের পেলেন প্রফেসর সোম। বেশ, আপনিই বলুন ম্যাকবুল। I have lost my son few days ago. এদের সেই উপকারী মাসিহার জন্য। এত বছর ধরে বাকি গ্রামবাসীদের সাথে তো আপনিও নেকড়ে মানবের উপকার নিয়েছেন। আজ নিজের একটা অ্যাক্সিডেন্টের জন্য আমাদের মাসিয়া আপনার কাছে শয়তান হয়ে উঠেছে। চুপ কর শয়তান, আর একটা কথা বললে তো জিভ আমি উপরে ছিঁড়ে নেব। আপনারা কি শুরু করলেন বলুন তো? আপনারা প্রত্যেকেই সম্মানীয় ব্যক্তি, নিজেদের মিনিমাম শালীনতাটা বজায় রাখুন, নইলে কিন্তু আমার পক্ষে আপনাদের কোনো রকম সাহায্য করা সম্ভব হবে না। মাফ করবেন আমাকে প্রফেসর। জোয়ান পুত্রের মৃত্যু শোক যে পেয়েছে, জোয়ান ছেলের লাশ যে নিজের কাঁধে বয়েছে, একমাত্র সেই বুঝতে পারবে আমার কষ্টটা। বিশ্বাস করুন, আমি আগেও সমস্ত গ্রামবাসীকে সাবধান করেছি আগুন নিয়ে যেন না খেলে, কিন্তু কেউ আমার কথা শুনতো না। আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে ওই আগুনে আমার ঘরই প্রথমে পুড়বে। আমি ভাবিনি। কান্নায় ভেঙে পড়েন শেরিফ ম্যাকবুল। হেস্টিংস আর প্রফেসর সোম ওনাকে সান্ত্বনা দিতে থাকেন। আশা করি হেস্টিংসের মুখে তুমি সবটাই শুনেছ সোম। মাথা নেড়ে বললেন ফাদার। ফাদার হেনরির অফিসে বসেছিলেন প্রফেসর সোম। রোজওয়েল্ড গ্রামে এসেই প্রাথমিক কিছু কাজ সেরে সবার আগে ফাদার হেনরির সাথে দেখা করতে চলে এসেছিলেন তিনি। ফাদার প্রায় 6 ফুটের ওপর লম্বা। বয়স আর দীর্ঘ অভিজ্ঞতার ছাপ পড়েছে মানুষটার মুখের ওপর। মুখের কাঠিন্য ইস্পাত সম হলেও শরীরের ভেতরে ভেতরে যে জরা গ্রাস করেছে সেটা ভালোই বোঝা যায়। হ্যাঁ ফাদার, ওদের মুখে আমি সবটাই শুনেছি, কিন্তু আপনার কাছে আমি কিছু জানতে চাই। আমার সাধ্য মতো চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। হেস্টিংস কিংবা আরও কয়েকজন গ্রামবাসীর সাথে কথা বলে আমার এইরকমই ধারণা হয়েছে যে ওই রহস্যময় নেকড়ে মানব বহুকাল ধরে গ্রামের ভালো মন্দের সাথে জড়িয়ে। হ্যাঁ, তবে ভালোর সাথে, মন্দের সাথে নয়। এটা আপনি কিভাবে বলতে পারেন ফাদার? নিজে একজন আলোর দিশারি হয়ে অন্ধকারের কোনো কায়াকে এভাবে সমর্থন করেন কিভাবে? সমর্থন তো আমি করিনি সোম। এ সমস্যার কোনো সমাধানও তো আপনি করেননি ফাদার, যেটা অনেক আগে আপনার করা উচিত ছিল। হতে পারে এই নেকড়ে মানুষ উপকারী হতে পারে, গ্রামের হিতের কথাই ভাবে হয়তো সে,
কিন্তু আগুন নিয়ে খেললে যে হাত একদিন জ্বলবেই ফাদার। শেরিফ ম্যাকবুলের পুত্রহারা হওয়ার ঘটনাটা সেটাই কি প্রমাণ করে না ফাদার? মানুষের জীবনে এমন একটা সময় আসে সোম, যে সে চাইলেও অনেক কিছু করতে পারে না, অনেক কিছু না চাইলেও মেনে নিতে হয়। আমি সেই পর্যায়ে এসে গেছি। আমার বৃদ্ধ অশক্ত শরীর আমাকে আর সায় দেয় না, আমার দুর্বল ভুলুটে মন আর আমাকে প্রশ্রয় দেয় না। তাহলে আপনি আমাকে কি করতে বলেন ফাদার? আমি আগেও বলেছি, আবারও বলছি সোম, তোমার যুক্তি, বুদ্ধি, সিদ্ধান্তের উপর আমার পূর্ণ আস্থা আছে বাবা। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। হেস্টিংসকে সব বলা আছে। তোমার এই অভিযানে তোমার যা যা লাগবে সব কিছুর ব্যবস্থা সে করে দেবে। আমি ফিজিক্যালি থাকতে না পারলেও চার্চের তরফ থেকে তুমি পূর্ণ সহযোগিতা পাবে পুত্র। একটা না এতটা কথা বলে হাঁপাতে থাকলেন ফাদার হেনরি। আপনি বিশ্রাম নিন ফাদার, আমি আবার পরে আসব। ফাদার হেনরির অফিস থেকে বেরিয়ে পড়লেন প্রফেসর সোম। ইতিমধ্যে রোজওয়েল্ডে বেশ কদিন কেটে গেছে প্রফেসরের, কিন্তু সাফল্য অধরা। নেকড়ে মানুষ তো দূর, কোনো সাধারণ নেকড়েও তার নজরে আসেনি। অবশ্য হাল ছাড়েননি প্রফেসর, কারণ এটা তো কোনো সাধারণ পশু শিকার নয় যে নিজে থেকে এসে সে ফাঁদে ধরা দেবে। হাল ছাড়েনি হেস্টিংসও, বোধহয় নবীন প্রাণশক্তির জন্যই। সেখানে এখনো ফাদার হেনরির মতো আত্মদ্বন্দ্বের মন্থরতা আসেনি। অবশ্য এ ব্যাপারে সব থেকে উৎসাহী শেরিফ ম্যাকবুল আর তার সাঙ্গপাঙ্গ, এ কথা বলাই বাহুল্য। নিছক অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াইয়ের সৈনিক হয়ে নয়, ব্যক্তিগত প্রতিশোধই সেখানে যে মুখ্য, এটা বেশ বুঝতে পারেন প্রফেসর। কিন্তু তিনি নিরুপায়, কারণ এই কটা মানুষ বাদে সারা রোজওয়েল্ডের একটি লোকও নেই সে তাকে সাহায্য করবে। কাউকে কিছু জিজ্ঞেস করতে গেলেই সে সামনে থেকে পালিয়ে যায়, মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, কেউ গাল পাড়ে, কেউ কেউ তো আবার নেগড়ে মানুষের সেই ব্যক্তির ওপর করা উপকারের ফর্দ নিয়েই বসে পড়ে। প্রাথমিক কয়েকটা নির্জন জায়গা বেছেছেন প্রফেসর সোম, যেমন গ্রামের শেষ প্রান্তের ভাঙা কবরখানা। রোজওয়েল্ডে ঢোকার মুখেই যে লম্বা জঙ্গলটা পড়ে, তার মাঝের একটা পরিত্যক্ত কুয়ো ঘর, বড় ঝর্ণা, খুলি পাহাড়ের নির্জন ঢাল। সময় হিসেবে শুক্লপক্ষটাকেই বেছে নিয়েছেন প্রফেসর, কারণ পূর্ণচন্দ্রেই ওয়্যারউলফরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। প্রতি রাতে গোটা গ্রাম যখন ঘুমিয়ে পড়ে, প্রফেসর সোম, হেস্টিংস, শেরিফ ম্যাকবুল আর তার কয়েকজন সাথী মিলে ওই কটা জায়গার টার্গেট করে পায়ে হেঁটে ঘুরে বেড়ান। তবে দল বেঁধে না, প্রত্যেকের সাথেই থাকে পর্যাপ্ত পরিমাণে আগ্নেয়াস্ত্র, প্রফেসরের আনা একটা করে সিলভার স্টিক, একটা বিপদ বাঁশি আর একটা করে মৃত পশু, যার থেকে চুইয়ে পড়ছে রক্ত। গোটা ব্যাপারটা অত্যন্ত নারকীয় হলেও কিছু করার নেই। বাতাসে কাঁচা রক্তের ঘ্রাণ ছড়িয়ে ওয়্যারউলফকে সম্মোহন ব্যতীত আর কোনো রাস্তাই খোলা নেই। তবে হ্যাঁ, সবাই একা একা ঘুরলেও এটা বলে দেওয়া আছে, দুজন দুজন করে এমন দূরত্বের মাঝেই ঘোরাফেরা করবেন যাতে কেউ একজন বিপদ বাঁশি বাজালে অন্য আরেকজন শুনতে পায়। এমনভাবেই দল তৈরি করা হয়। আজও সবাই বেরিয়ে পড়েছে। অন্য দিনের তুলনায় চাঁদটাও বেশ বড় আজ। কাল পূর্ণিমা যে, ঠান্ডাটাও আজ বেজায় জাঁকিয়ে পড়েছে অন্য দিনের তুলনায়। অবশ্য খুলি পাহাড়ের দিকটা বেশি ফাঁকা থাকার কারণে এই ঠান্ডার প্রকোপটা এখানে অনেক বেশি। নিজের ওভারকোটের কলারটা উঁচু করে তুলতে তুলতে ভাবলেন প্রফেসর সোম। হঠাৎ পাশের জঙ্গল থেকে একটা আওয়াজ ভেসে এলো। কেউ যেন পা টিপে টিপে হাঁটছে।
শুকনো পাতায় তারই প্রতিধ্বনি। কি করবেন, গিয়ে দেখবেন একবার, ভাবলেন প্রফেসর সোম। কিন্তু একদম অচেনা জায়গায় খুব বেশি রিস্ক নেওয়া হয়ে যাবে না তো? কোনো বুনো জন্তুও তো হতে পারে। বিপদবাসীটা বাজিয়েই দিলেন প্রফেসর। অদ্ভুত রাত পাখির ডাকের মতো আওয়াজটা। কাছাকাছি কেউ থাকলে ঠিক শুনে চলে আসবে। আরে ওই তো এসেও গেছে কে যেন, কিন্তু এটা তো শেরিফ ম্যাকবুল বলে মনে হচ্ছে। রাত পাহারা সূচি অনুযায়ী কাছাকাছি তো হেস্টিংসের থাকার কথা। হ্যালো প্রফেসর। হ্যালো শেরিফ, কিন্তু আপনি এখানে? কথাটা শেষ করতে পারলেন না প্রফেসর সোম। মাথার পিছনে একটা প্রচণ্ড আঘাত টের পেলেন তিনি। সংজ্ঞাবিহীন প্রফেসরের শরীরটা কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল মাটিতে। যাক, অবশেষে জ্ঞান তবে ফিরল প্রফেসরের। আমি তো ভাবলাম বন্দুকের বাড়িটা একটু বেশি জোরে মারা হয়ে গেছে বোধহয়। মাথায় অসহ্য একটা যন্ত্রণা, যেন দপদপ করছে শিরাগুলো। মশালের ঘোলাটে আলো, ধোঁয়াটে অন্ধকার। কিন্তু এই গলা আর হাসির শব্দগুলো চিনতে দেরি হলো না প্রফেসরের। শেরিফ ম্যাকবুল আর তার 4 শাগরেদ অট্ট হাসিতে ফেটে পড়ছে যেন। সম্বিত ফিরতে প্রফেসর দেখলেন তাকে একটা কাঠের থামের সাথে হাত দুটো পিচ মোড়া করে বেঁধে রাখা হয়েছে। আর এটা সেই জঙ্গলের পরিত্যক্ত কুয়ো ঘর। কি প্রফেসর, কিছুই বুঝতে পারছেন না তাই না? কোনো জবাব দিলেন না প্রফেসর। তাহলে খুলেই বলি আপনাকে ব্যাপারটা। আপনি তো পারলেন না নেকড়ে মানুষকে ধরতে, তাই আমি নিজেই ধরে নিয়ে এলাম। ওই দেখুন, আপনার পাশের থামে কাকে ধরে রেখেছি। হায় ঈশ্বর, এ তো হেস্টিংস! আর্তনাদ করে উঠলেন প্রফেসর সোম। একটা থামের সাথে পিচমোড়া করে বাঁধা হয়েছে হেস্টিংসকে। ছিন্ন ভিন্ন জামা কাপড়, পাশবিক অত্যাচারের চিহ্ন তার সারা শরীর জুড়ে। ইয়েস, হেস্টিংস, ব্লাডি নিগার, ওই মেরেছে আমার ছেলেকে। ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। আপনি মূর্খের স্বর্গে বাস করেন শেরিফ। আপনার কিভাবে মনে হলো হেস্টিংস নেকড়ে মানুষ? নেকড়েটাকে তুমি দেখোনি প্রফেসর, আমি দেখেছি। ঠিক তোমাকে যেভাবে দেখছি ঠিক এতটাই কাছ থেকে। সাধারণ পাহাড়ি সাদা নেকড়ে সে নয়, সে নিকষ কালো বিভীষিকা। আমাদের এই সাদা চামড়ার গ্রামে ওই একটাই কালো চামড়া, হেস্টিংস। একমাত্র ওই গ্রামের বাইরে থেকে এসেছে, অনাথ আর স্বভাবে উপকারী, লোকের বিপদে ঝাঁপিয়ে পড়ার বদভ্যাস। আর তাই আপনি দুয়ে দুয়ে 4 করে ফেললেন, তাই তো? না প্রফেসর, আমি অতটা বোকা নই। তাহলে সবটা আমি খুলেই বলি। হ্যাঁ, আমার বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, লুসি। খুব ছোট থেকেই সে আমাদের বাড়িতে থাকে। আমার মা ওকে শহর থেকে এনেছিলেন। সেই ছোট্ট লুসি যে কবে কবে বড় হয়ে গেল আমাদের নজরে পড়েনি। একদিন আমি কোনো একটা কাজে শহরে গেছিলাম বাড়ির সবাইকে নিয়ে। না, সবাই নয়, থেকে গেছিল আমার ছেলে আর লুসি। ভুলটা আমারই। আগুন আর শুকনো খড় পাশাপাশি রাখলে যা হয় আর কি। নেশার ঘোরে আমার উন্মত্ত সন্তান অঘটনটা ঘটিয়েই ফেলে। বাড়ি ফিরে আমি দেখি বিবস্ত্র লুসির শরীরটা পড়ে আছে ঘরের এক কোণে। চাপ চাপ রক্তের ধারা বেরিয়ে গেছে 4-5টায়। আমার ছেলেও অল্প বিস্তর রক্তাক্ত। আমি এই রোজওয়েল্ডের শেরিফ। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস খুব কম লোকের আছে। সামনে বেরোলে সবাই
সম্মান দিয়ে রাস্তা ছেড়ে দেয়। আমার পক্ষে কি এই কলঙ্ক স্বীকার করে নেওয়া সম্ভব ছিল প্রফেসর? তাই রাত পর্যন্ত অপেক্ষা করলাম, যাতে কারো চোখে না পড়ে ব্যাপারটা। গভীর রাতে আমার ছেলে আর লুসিকে নিয়ে আর আমার খুব অনুগত একজনকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোড়ার গাড়ি চেপে। লুসির তখনও কিছুটা প্রাণ ছিল। উদ্দেশ্য ছিল শহরে গিয়ে যদি বাঁচানো যায় ওকে। হাজার হোক ছোট থেকে মানুষ করেছি, বাঁচলে বাঁচত, নয়তো কোনো অন্ধকার খাদে ওর লাশটা চিরতরে গুম করে দিতাম। তার মানে নেকড়ে মানব সেদিনও কোনো ভুল করেনি কি, তাই তো? গ্রামবাসীরা, ফাদার সবাই ঠিকই বলে যে ওই নেকড়ে কারোর অপকার কোনোদিন করতেই পারে না। দাঁতে দাঁত চেপে বলে ওঠেন প্রফেসর সোম। আমার ছেলের অপরাধের শাস্তি দেওয়ার অধিকার ওকে কে দিয়েছে? যদি দরকার হতো তাহলে আমি ওকে নিজে শাস্তি দিতাম। আপনি পারতেন না। পারলে এই দিন আপনার জীবনে কোনোদিন আসতো না শেরিফ ম্যাকবুল। চুপ! আর একটা কথা বললে তোর জিভ আমি উপরে ফেলে দেব প্রফেসর। অবশ্য এখন না হলেও এমনিও একটু পরে তোকে মরতে হবেই, কারণ এত কিছু জেনে যাওয়ার পর আর তো তোকে বাঁচিয়ে রাখা যায় না। কিন্তু হেস্টিংসের সাথে এসবের কি সম্পর্ক? আছে প্রফেসর, আছে। কারণ ওই গভীর রাতে একজনই আমাদের গ্রাম ছাড়তে দেখেছিল, আর সেটা ওই শয়তান হেস্টিংস। ফাদারের পেয়ারের এই পরোপকারী নিগ্রোই রাত পাহারা দেয় রোজওয়েল্ডে। তুষার ঝঞ্ঝা, নেকড়ে, দস্যু কাউকে রেয়াত করে নাও। ও আমাদের গ্রাম ছাড়তে দেখেছিল, আর তার কিছু পরেই খুলি পাহাড়ের কাছে আমরা নেকড়ে মানবের কবলে পড়ি। ওকে এমনি অবস্থায় চাইলে আমি কবেই কুকুরের মতো গুলি করে মারতে পারতাম প্রফেসর, কিন্তু তাতে আমার সন্তানের আত্মা শান্তি পেত না। ওকে ওর আসল রূপে এনে তবেই তোড়পে তোড়পে মারব, আর তাতেই মিটবে আমার প্রতিশোধের আগুন। আর তাই তোকে ভুল বুঝিয়ে নিয়ে আসা প্রফেসর। কারণ ওই নেকড়ে মানুষের সামনে আমার অস্ত্রগুলো যতটাই বিকল, তোর অস্ত্রগুলো ততটাই জোরদার। তোকে আর আমার বিশেষ প্রয়োজন নেই প্রফেসর। তোর এই সিলভার বুলেটের বন্দুক আর এই ছুরিখানা, ব্যাস। এবার শুধু পূর্ণ চাঁদ আর হেস্টিংসের নেকড়েতে রূপ বদল, ব্যাস। আমার কাজ শেষ। শেরিফ, একটু ভুল হয়ে গেল যে। কি ভুল? আমার এতদিনের অভিজ্ঞতা বলছে হেস্টিংস আর যাই হোক নেকড়ে মানব নয়। হেস্টিংস যদি সে নাও হয়, তোদের বাঁচাতে তো তাকে এখানে আসতেই হবে আজকে। আর থ্যাঙ্কস টু ইউর সিলভার বুলেটস আমার কাজটা অনেক সহজ হবে। হঠাৎ বাইরে একটা বীভৎস চিৎকার শোনা যায়, আর সঙ্গে একটা জ্যান্ত ভুংকার। একটা বিশ্রী গন্ধে চারপাশটা ভারী হয়ে ওঠে। বাইরে থাকা শেরিফের কোনো পাহারাদার অনুচরের অন্তিম আর্তনাদ সেটা। প্রফেসরেরও বুঝতে দেরি হয় না, নেকড়ে মানব এসে গেছে। তবে এই, তোরা বাইরে গিয়ে দেখ, সামনে দেখতে পেলে ঝাঁঝরা করে দিস ওই শয়তানটাকে। তাদের কথার মাঝে কাজ কিন্তু চালিয়ে গেছেন প্রফেসর। ওভারকোটের হাতলে শেষ প্রান্তে লাগানো ধারালো ধাতব চাকতিটা দিয়ে একটু একটু করে হাতের বাঁধন কেটে চলেছেন তিনি। মোটা দড়ি, তাই এত সময় লেগেছে। তবে মুক্তির সময় বোধহয় এবার আসন্ন। বাঁধন ছিঁড়তে আর বেশি দেরি নেই। শেরিফের লোকেরা বেশি দূর যেতে পারেনি বোধহয়। তারা ফিরে আসে চিৎকার করতে করতে। তারা যেন স্বয়ং শয়তানকে দেখেছে। সবাই ক্ষতবিক্ষত, রক্তাক্ত। কারোর কারোর তো আবার শরীরে এক বা একাধিক অংশও উধাও। নেকড়ে মানব চিৎকার করতে করতে তারা পাগলের মতো ছুটে আসে
শেরিফ ম্যাকবুলের দিকে। সালা পয়সা দিয়ে আমি গাধার দল পুষেছি, কিচ্ছু হবে না তোদের দ্বারা। ওই নরকের কিটকে আমি শেষ করব। দরজার দিকে ছুটে যান শেরিফ, কিন্তু পারেন না, থমকে দাঁড়ান। দরজা জুড়ে সেই মূর্তিমান বিভীষিকা, সাক্ষাৎ মৃত্যু দূত যেন। একটা নিকষ কালো নেকড়ে, সাধারণের তুলনায় কি বিশাল তার শরীর। তার চোয়ালের দুই কষপে গড়িয়ে পড়ছে ঘৃণা। চাপা গর্জনে চুর চুর হয়ে ভেঙে পড়ছে রাতের সমস্ত নীরবতা। কিন্তু তার সবুজ চোখগুলো অদ্ভুত শান্ত, যেন ঝড় আসার আগের নীরবতা সেখানে। শেরিফের হাতের বন্দুক গর্জন করে ওঠে, ছিটকে পড়ে সেই নেকড়ে। প্রতি আক্রমণে হামলা করতে গিয়েও সে ক্ষান্ত হয়, পারে না। থরথর করে কেঁপে ওঠে তার শরীর। কি ভেবেছিলি শয়তান, সেদিনের সবকটা বন্দুকের গুলির মতো আজকেও সব হজম করে নিবি? আজ তোর মৃত্যু অস্ত্র আছে আমার হাতে। অট্টহাসি দিয়ে ওঠেন শেরিফ। মশালের নড়বড়ে শিখায় তার বন্দুক ধরা হাতের ছায়াটা যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। আবার একটা গুলি ছোটে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। নেগড়ের খুলির জায়গায় সেটা গিয়ে লাগে দেওয়ালে, কারণ শেষ মুহূর্তে প্রফেসর সোম হাতের বাঁধন কেটে ঝাঁপিয়ে পড়েছিলেন শেরিফের বন্দুক ধরা হাতের ওপর। ছিটকে পড়ে শেরিফ আর প্রফেসর সোম দুজনেই। ধীরে ধীরে উঠে আসে নেকড়েটা, একটু একটু করে আসতে থাকে শেরিফের দিকে। এবারেই শেরিফ ম্যাকবুল ভয় পায়। সামনে স্বয়ং মৃত্যুকে দেখে বুদ্ধিভ্রংশ হয় তার। বাইরের অসীম কালো অন্ধকারে তার হারিয়ে যাওয়াই নিরাপদ বলে মনে হয়। পাগলের মতো তিনি দৌড় লাগান জঙ্গলের মধ্যে দিয়ে, আর তার পিছু পিছু ছুটে যায় সেই বিশাল নেকড়েটা। ঠিক বেঠিক, ন্যায় অন্যায়ের সাময়িক বিহবলতা কাটিয়ে সিলভার বন্দুক নিয়ে প্রফেসরও বেরিয়ে পড়েন সেই অন্ধকার পথের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আরও একটা বন্দুকের আওয়াজ শোনা যায়, আর একটা তীব্র আর্তনাদ। সেই ভয়ানক কালো রাতের পরে 4 দিন কেটে গেছে। চার্চ এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় সুস্থ হয়ে উঠেছেন প্রফেসর সোম। কিন্তু বেশি দিন এক জায়গায় থাকা চলে না তার, যেখানে আবার কাজও ফুরিয়েছে, কেস ক্লোজড। অদ্ভুত গ্রাম এই রোজওয়েল্ড। সেই কালো রাতের ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করেনি। জান্তব চিৎকারে বিদীর্ণ হওয়া রাতের হঠাৎ নীরবতা নিয়ে কেউ কোনো সন্দেহ করেনি, শুধু শেরিফ ম্যাকবুলের পরিবারবর্গ বাদে। তাদের অবশ্য ফাদার আর হেস্টিংসই সামলেছে। আজ রোজওয়েল্ড ছেড়ে বিদায় নেওয়ার পালা, তাই প্রফেসর সোম এসছিলেন ফাদারের অফিসে। বাইরে ঘোড়ার গাড়ি প্রস্তুত শহরের অভিমুখে। একটাই আফসোস থেকে গেল ফাদার, শেরিফ ম্যাকবুল তার প্রাপ্য শাস্তির হাত থেকে বেঁচে গেল। কোথায় মাই সান? খুলি পাহাড়ের খাজে খাজে আটকে থাকা শেরিফের শরীরের অবশিষ্টগুলো জাস্টিস নয় বলছো? আইনের হাতে তো নয় ফাদার। কিসের আইন সোম? লুসি পেয়েছিল তার জাস্টিস আইনের হাতে? ফাদার, এটা আপনি ঠিকই বলেছেন। আমি তো তোমাকে আগেই বলেছি সোম, তোমার উপরে আমি ভালো মন্দের মাপকাঠিটা ছেড়ে দিয়েছি। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। সেটাই তো করেছি ফাদার। মাথা নাড়েন প্রফেসর সোম। এনিওয়ে ফাদার, আমার সঙ্গে শহরে চলুন না। আপনার শরীর তো খুব একটা ভালো থাকে না এখন। একটা ভালো ডাক্তার দেখিয়ে আসবেন না হয়। জ্ঞান হওয়া অব্দি রোজওয়েল্ডই আমার পৃথিবী। বাবা ছেড়ে গিয়েছিল খুব ছোটবেলাতেই, তারপর থেকে এই গ্রামই আমার সব। এদের ছেড়ে আর আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয়। বেশ ফাদার, তাহলে আমাকে আজ্ঞা দিন, আমি যাই এবার। এসো সোম,
আশা করি রোজওয়েল তোমাকে নিরাশ করেনি। ফাদারের সাথে করমর্দন করতে গিয়েও থমকে দাঁড়ান প্রফেসর সোম। আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ ফাদার? ও এটা এটা অনেকদিন আগে একটু হাত কেটে গেছিল। ফাদার হেনরিকে বেশ অপ্রস্তুত দেখায় যেন। দেখে তো সদ্য আঘাত মনে হচ্ছে, আর সামান্য কাটার চিহ্ন তো এটা না। তার মানে তুমি কি বলতে চাইছো সোম? ফাদারের হাতটা ধরে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে আস্তে বলে ওঠেন প্রফেসর সোম, আপনি বলেছিলেন না ফাদার, ন্যায় অন্যায়ের মাপকাঠিটা আমার উপরই ছাড়লেন, আমি নিলাম সেই গরু দায়িত্ব। কিন্তু আপনিও একটা কথা মাথায় রাখবেন ফাদার, আমার নজর কিন্তু রোজওয়েল্ডের ওপর রইল। আলো অন্ধকারের এই সাম্যে যেদিন সামান্যতম বিচ্যুতিও আসবে, অন্ধকারের পাল্লাটা যেদিন সামান্যও ভারী হবে, সেদিন কিন্তু আমি আবার ফিরে আসব। আর সেদিন অন্ধকার জঙ্গলের সিলভার বুলেটটা, সেটা কিন্তু আর লক্ষ্যভ্রষ্ট হবে না ফাদার, ওটা নেকড়ের মাথাতেই লাগবে, হাতে নয়। যাকে আমি এবার চললাম ফাদার, ভালো থাকবেন। মুচকি এসে বেরিয়ে যান প্রফেসর সোম। স্তব্ধ হয়ে নিজের চেয়ারের ওপরেই ধপ করে বসে পড়েন ফাদার হেনরি, গ্যাব্রিয়েল হেনরি। শেষ হলো আমাদের আজকের গল্প কৌশিক সামন্তের নৈশ প্রহরী। গল্পের সূত্রধার, গল্প পাঠ, পর্ব পরিচালনা, শব্দগ্রহণ ও প্রফেসর সোমের চরিত্রে আমি অর্ণব, ফাদার হেনরির ভূমিকায় মানব, শেরিফ ম্যাকবুলের চরিত্রে শুভম, কৌশিক ও হেস্টিংসের চরিত্রে সৌভিক, জোনাথানের চরিত্রে নিলয় এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি বং শর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভম চৌধুরীকে। চ্যানেলটির লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানাও পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। আর আমাদের গল্পটি ভালো লাগলে গল্পটিকে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।